টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় জুমার জামায়াতে লাখো মুসল্লি ঢল, আল্লাহর সন্তুষ্টি কামনা মুসল্লিদের। ইজতেমা জড়ো হওয়ার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর রাস্তায় কিভাবে বেশি খরচ হইতে পারে। দুই ভাগ বিভক্ত হওয়াতে লোকজন খুব শান্তিতে, এইবারের মতো শান্তিতে আর কোনোবার আমরা আসছি না। ফ্যাসিবাদ কারো জন্য কল্যাণকর নয় বললেন জামায়াতে আমির। গণহত্যার বিচার দাবিতে দেশ জুড়ে ছাত্র শিবিরের মিছিল। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় সহ 7 দফা দাবিতে ফের সড়ক অবরোধ। মহাখালী থেকে গুলশান সড়কে যান চলাচল বন্ধ, যানজটে নগরবাসী। সড়কে থামছেই না মৃত্যুর মিছিল। একদিনে সারা দেশে ঝরল 12 জনের প্রাণ, আহত অর্ধশত। নিরাপদ সড়ক নিশ্চিতের দাবি। আজ পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিনে। ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, বিভিন্ন পণ্যে বিশেষ ছাড়। রাত পোহালেই পর্দা উঠছে অমর একুশে বই মেলার। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা, বলছে 708টি স্টল, কড়া নিরাপত্তা। এবং কাঁচা বাজারে সবজির দামে স্বস্তি। কৃত্রিম সংকট, বোতলজাত সয়াবিনে সংকটের অজুহাতে দাম বাড়তি, চড়া চালের বাজারও। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন KSTM টিভার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। টঙ্গীর তুরাগ পাড়ে দেশের সবচেয়ে বড় জুমার নামাজে লাখো মুসল্লি ঢল। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের জুমায় ইমামতি করেন মাওলানা জুবায়ের। 3 পর্বের ইজতেমায় প্রথম ধাপে অংশ নেন বাংলাদেশ সহ বিশ্বের 72টি দেশ থেকে আসা মুসল্লিরা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট জানাচ্ছেন ফাহিম ইউসুফ। টঙ্গীর তুরাগ পাড়ে বিশ্ব ইজতেমা ময়দানে মুসল্লিদের ঢল। শুক্রবার ইজতেমার প্রথম দিনে লাখো মুসল্লির উপস্থিতিতে আদায় হয় দেশের সবচেয়ে বড় জুম্মার নামাজ। নামাজে ইমামতি করেন তাবলিগ জামাতের মুরব্বী মাওলানা জুবায়ের। সকাল থেকেই জুম্মার নামাজ আদায়ে বিশ্ব ইজতেমা ময়দানে আসতে শুরু করেন দূর দূরান্তের মুসল্লিরা। নামাজ শেষে মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি কামনা করেন। আসলে আমল কিভাবে করা লাগবে, জাইনে শুনে তো করা লাগবে, না জাইনে তো করা যাবে না। এইসব বিষয় আলোচনা হয়েছে আজকে। আর বেশি আমাদেরই হলো ইজতেমা জড়ো হওয়ার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর রাস্তায় কিভাবে বেশি খরচ হইতে পারে, বেশি বের হইতে পারে। আজকে এরকম অবস্থা শুরু হয়েছে, একজন আরেকজনের ভিতরে হিংসা বিদ্বেষ শুরু হয়ে গেছে। এই সব দূর করার জন্য সকলে চেষ্টা করা, মুরব্বিদের দিচ্ছে যে একে অপরের ভিতরে যাতে শান্তি আসে। আমরা দুনিয়াতে চলাফেরা করি, আমাদের পরবর্তীকাল জীবন যে আমরা কিভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করব এবং আখিরাতি বিষয়ে আমাদের সব নসিহত করা হয়েছে। এদিন ইজতেমা ময়দানে আব্দুল কুদ্দুস গাজী নামে এক মুসল্লির মৃত্যু হয়। সকাল 10টার দিকে অসুস্থ অনুভব করলে তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মাওলানা জুবায়ের পন্থীরা এবারের ইজতেমা 2 পর্বে ভাগ করায় প্রথম পর্বে অংশ নিয়েছে 41 জেলা ও পরবর্তী ধাপে অংশ নেবে 22টি জেলা। এতে বেশ স্বাচ্ছন্দ্য প্রকাশ করেছেন ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিরা। দুই ভাগ বিভক্ত হওয়াতে লোকজন খুব শান্তিতে, এইবারের মতো শান্তিতে আর কোনোবার আমরা আসছি না। আমরা আসলাম যেন এই মুরব্বীদের বয়ান শুনে আমরা যেন আমরা নিজের সফলতা অর্জন করতে পারি, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করতে পারি এবং আল্লাহর দরবারে আমরা হাজির হতে জান্নাত পাই, হলো মেইন উদ্দেশ্য। এদিকে বিগত কয়েক বছরের মতো এবারও ইজতেমা ময়দানে ফিলিস্তিনি মুসলমানদের জন্য সাহায্য তুলছে বেশ কয়েকটি সেবাদানকারী সংগঠন। এ পর্বে দেশীয় মুসল্লি ছাড়াও 72টি দেশের 2150 জন মুসল্লি ময়দানে উপস্থিত হয়েছেন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। বিশ্ব ইজতেমার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AH হিমেল। হিমেল, ইজতেমায় এখন কি আনুষ্ঠানিকতা চলছে, বক্তারা কি বয়ান রাখছেন? আমি এই মুহূর্তে আছি টঙ্গী তুরাগ নদীর তীরে, যেখানে 58তম বিশ্ব ইজতেমা শুরু হয়েছে আজ। সেখানকার যে পরিস্থিতি, সেখানে আমি এসে যেটা দেখতে পাচ্ছি যে এখানে লাখ লাখ মুসল্লি কিন্তু জমায়েত হয়েছেন এই টঙ্গী তুরাগ নদীর তীরে, অর্থাৎ 58তম ইজতেমাকে ঘিরে। সো তারা সকাল থেকে তাদের বিভিন্ন যে জেলা আছে সেই জেলা থেকে কিন্তু জামায়াত হচ্ছেন। তাদের যে নির্ধারিত সামিয়ানা আছে সেখানে কিন্তু তারা তাদের থাকার জন্য তারা প্রস্তুত নিচ্ছিলেন।
আমি এই মুহূর্তে আছি টঙ্গীর তুরাগ নদীর তীরে। সেখানে হচ্ছে অর্থাৎ এখানে আয়োজকরা যেটা বলছেন যে পাকিস্তানের মৌলানা জিয়াউল হক ফজরের নামাজের পর উর্দুতে আমান বয়ান শুরু করে এবং তার মধ্য দিয়ে কিন্তু এই ইজতেমা শুরু হয় এবং সেটি কিন্তু মৌলানা নুরুল রহমান অনুবাদ করেন। আজ এই বিশ্ব ইজতেমা ময়দানে দেশের বৃহত্তম যে ইজতেমা, সেখানে কিন্তু জুম্মার নামাজের পরপর গাজীপুর সহ ঢাকা গাজীপুর সহ 41টি জেলার মুসল্লিরা কিন্তু জমায়েত হয়েছে টঙ্গী এই ইজতেমায়। আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি অর্থাৎ মাগরিবের নামাজের পরপর কিন্তু বয়ান শুরু হয়েছে। অর্থাৎ ভারতের যে মাওলানা আহমেদ বাট তিনি কিন্তু উর্দুতে বয়ান দিচ্ছেন এবং বাংলায় কিন্তু তর্জমা করছেন বাংলাদেশি যে মৌলানা আছেন তারা। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, তারা কিন্তু যথেষ্ট তৎপর আছেন, স্পিড বোট দিয়ে তারা টহল দিচ্ছেন এবং এখানে আমরা সর্বশেষ যেটা দেখতে পেলাম এখানকার যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তারা তৎপর আছেন এবং মুসল্লিরা কিন্তু নির্বিঘ্নে ওয়াজ শুনছেন এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটির জন্য কিন্তু তারা মুনাজাত করছেন। এই টঙ্গীর ইজতেমা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সহকর্মী এইচ হিমেল যুক্ত ছিলেন টঙ্গী থেকে। হঠকারিতা ও ফ্যাসিবাদ কারো জন্য কল্যাণকর নয় বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি ও সাবেক এমপি হাফিজা আসমা খাতুনের স্মরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। জামায়াতে আমির বলেন, বিগত শাসনামলে জামায়াতে ইসলামীর ঘাড়ে জুলুমের পর্বত চাপিয়ে দেওয়া হয়েছিল। জাতির এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। কেউ যেন একই পথে ভবিষ্যতে পা না বাড়ায়। বিগত সরকারের সময় পরিস্থিতির ভয়াবহতা উল্লেখ করে তিনি আরো বলেন, অনেকে নিজের মা বাবার জানাজার নামাজেও অংশ নিতে পারেননি। যে ফ্যাসিবাদী আমল বাংলাদেশের মানুষদের জন্য দুঃস্বপ্ন ছিল, তা যেন আর কখনো কাউকে প্রত্যক্ষ করতে না হয়। এজন্য কাজ করবে জামায়াত ইসলামী। হঠকারিতা, ফ্যাসিজম কারোর জন্যই দুনিয়ায় কল্যাণকর না, আখিরাতেও কল্যাণকর না। এই শহরে থেকেও তারা জানাজাটায় শরীক হতে পারলাম না। কেন পারলাম না আপনারা জানেন। জুলুমের মহাপর্বত আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে, একই পথে আর যেন কেউ পা না বাড়ায়। ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার বিচার দাবিতে বিভাগীয় শহর সহ বিভিন্ন জেলায় গণমিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। মিছিল শেষে সমাবেশে মিলিত হয় তারা। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন নেতাকর্মীরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে আব্দুল্লাহ আল মারফের রিপোর্ট। ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার বিচার দাবিতে জুমার নামাজের পর রাজধানীর বাইতুল মুকাররম মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল বের করে ছাত্র শিবির। মিছিল শেষে শাহবাগে জমায়েত হয়ে বক্তব্য রাখেন শিবির নেতারা। এ সময় তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন। আমরা দেখছি যে খুনিরা মাত্র কয়েক মাস আগে চোখের সামনে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, পুরো পৃথিবী যার সাক্ষী হয়েছে, তাদেরকে এখনো গ্রেফতার করা হয় নাই। খুনি হাসিনা এবং তার দোসরদের অবিলম্বে বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে। জুমার নামাজের পর সিলেটে বন্দর কোর্ট পয়েন্ট থেকে গণমিছিল বের করে ছাত্র শিবির। মিছিলটি শহর ঘুরে চৌহাট্টা পয়েন্টে পথসমাবেশে মিলিত হয়। শেখ মুজিবুর রহমানের মোরালকে আমরা অপসারণের দাবিতে আজকের বিক্ষোভ সমাবেশ করেছি। দুপুরে বগুড়া শহরের কলোনি এলাকা থেকে শিবিরের গণমিছিল শুরু হয়ে শেষ হয় সাতমাথা এলাকায়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা নেতারা। 178 দিন পার হওয়ার পরে জুমার নামাজের পর বরিশালে গির্জা মহল্লা রোডের জামে কসাই মসজিদের সামনে থেকে মিছিল বের করে ছাত্র শিবির। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করেন।
নিউজ ডেস্ক, দেশ টিভি। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা সহ 7 দফা দাবিতে গুলশান মহাখালী সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে সড়কের উভয় পাশে বন্ধ রয়েছে যান চলাচল। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। ছাত্রদের এখনকার অবস্থা কি এবং যানজট কেমন দেখছেন আপনি? জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আপনি দেখছেন এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে আসলে তিতুমির বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীরা কিন্তু গুলশান এবং মহাখালী যে লিঙ্ক রোডটি রয়েছে, যে সড়কটি রয়েছে, সেটি কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু তারা বন্ধ রেখে তারা কিন্তু তাদের দাবির পক্ষে, অর্থাৎ এই তিতুমির বিশ্ববিদ্যালয়কে কলেজকে আসলে বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে তারা কিন্তু আন্দোলন করে আসছে। আমরা দেখছি যে একদিকে কিছু শিক্ষার্থী তারা অনশন পালন করছে, অন্যদিকে কিন্তু অন্য শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু পুরো সড়ক অবরোধ করে তারা রেখেছেন। তারা বলছেন যে আসলে যতক্ষণ পর্যন্ত না আসলে তাদের যে যৌক্তিক দাবি সেটি মেনে না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই আন্দোলনের পক্ষে থাকবেন এবং আন্দোলন চালিয়ে যাবেন। এখানে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। এর মধ্যে আমরা কিন্তু দেখেছি যে আসলে যারা অন্বেষণ করছেন তাদের মধ্যে কিন্তু অনেকেই কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন, তাদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে। সেই সাথে তাদের সতীর্থরা কিন্তু বলছেন যে আসলে এই তাদের যৌক্তিক দাবি আদায় করতে গিয়ে যদি কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু আসলে এই অন্তর্বর্তী সরকারকে কিন্তু দায় নিতে হবে। তারা বলছেন যে 7 কলেজের সাথে তাদের কিন্তু সংশ্লিষ্টতা তারা রাখছেন না। তারা বলছেন যে তারা 7 কলেজ থেকে বেরিয়ে আসছেন এবং তারা এই তিতুমির কলেজকে তারা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় তারা ঘোষণার দাবি জানিয়েছেন। সেই সাথে এখানের প্রশাসক নিয়োগ থেকে শুরু করে যে একটি আবাসন ব্যবস্থা নিশ্চিত করা, এই সমস্ত আসলে 7টি দাবি তারা কিন্তু দিয়েছেন। সেই দাবির প্রেক্ষিতে গতকালকে আমরা দেখেছি যে সড়ক অবরোধ করেছিলেন, যে কারণে যার প্রভাব কিন্তু আসলে পুরো নগর জুড়ে কিন্তু কালকে পড়েছিল। তবে আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, সে কারণে তাদের এই সড়ক বন্ধ করার কারণে আসলে সড়কে যানজট তৈরি হয়নি, কিন্তু পুরো সড়কে যান চলাচল কিন্তু অনেকটা বন্ধ রয়েছে, যে কারণে কিন্তু আমরা দেখছি যে আসলে সাধারণ শিক্ষার্থীরা তারা বলছেন যে আসলে তাদের এই যৌক্তিক দাবি আসলে মানতে হবে এবং এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়ার দাবি রাখে, যে কারণে তারা বলছেন যে আসলে তাদের এই যৌক্তিক দাবি মানতে হবে। না মানলে আসলে তারা এভাবেই কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবে। তবে এখন পর্যন্ত অহিংস এবং শান্তিপূর্ণভাবেই কিন্তু তাদের কর্মসূচি চলছে। তো এই ছিল আসলে তিতুমির কলেজ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সহকর্মী তাইফুর রহমান তুহিন যুক্ত ছিলেন আমার সাথে। সারা দেশে ঘন কুয়াশায় সকাল থেকে সড়ক দুর্ঘটনায় 12 জনের মৃত্যু হয়েছে। রংপুরে আলাদা 3 সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত ও 11 জন আহত হন। এছাড়া কুষ্টিয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া ও চাঁদপুরে আলাদা দুর্ঘটনায় সড়কে মৃত্যু হয়েছে 7 জনের। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন টুম্পা আফরোজ। ঘন কুয়াশায় রংপুরে আলাদা 3 সড়ক দুর্ঘটনায় 5 জনের মৃত্যু ও 11 জন আহত হয়েছেন। শুক্রবার ভোর 6টা থেকে সকাল 9টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সকাল 8:30টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি নাইট কোচ ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা রংপুরগামী 3 চাকার মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। আর নগরীর নজিরহাট এলাকায় বাসের ধাক্কায় এক পথচারী ও বরদরগা বাজারে সাতক্ষীরা থেকে কুড়িগ্রামগামী বাসে অপর একটি বাসের ধাক্কায় 1 জন নিহত হয়েছেন। নিহত ও আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওনার আজকে মিটিং ছিল রংপুরে। সকালে আসার পথে উনি সিএনজিতে করে আসছিলেন। রংপুর 7 মাথায় ঢাকা থেকে আগত বাস এবং সিএনজির সংঘর্ষে উনি ঘটনাস্থলে মারা যান। কুষ্টিয়ার মিরপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। পুলিশ জানায়, সকালে একটি সিএনজি কুষ্টিয়া থেকে ঘোড়ামারা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী পাথর বোঝাই 10 টাকার ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক সহ তানিয়া খাতুন নামে এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত 3 জনকে কুষ্টিয়ার 250 শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
টাঙ্গাইলের কালীহাতিতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায় শুক্রবার ভোরে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মোটরসাইকেলটি মহাসড়কের পুংলি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলেই রাকিব নামে ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ময়মনসিংহের শিগারকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় 2, বগুড়ায় 2 ট্রাকের সংঘর্ষে 1 এবং চাঁদপুরে মোটরসাইকেলের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সন্ধ্যা। রাত পোহালেই পর্দা উঠবে অমর 21 বইমেলার। শেষ মুহূর্তে প্রস্তুত বইমেলা প্রাঙ্গণ। অমর 21 বইমেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সক্রিয় থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বইমেলার প্রস্তুতি নিয়ে আরো জানাচ্ছেন এনআই নাহিদ। রাত পোহালেই বই উৎসব। গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ সহ অসংখ্য সৃজনশীল ও মননশীল বইয়ের সম্ভার নিয়ে শুরু হতে যাচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর 21 বইমেলা। শনিবার থেকে মাসব্যাপী বইমেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এবারের বইমেলায় মোট 708টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে। আমাদের সংগ্রহে আছে পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়, নীলদর্পণ দীনবন্ধু মিত্র, কাদো নদী কাদো সৈয়দ অলিউল্লাহ আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর। বই ছাপতে ব্যস্ত প্রেসগুলো। মেলার অন্যতম আকর্ষণ নন্দিত কথা সাহিত্যিকদের নতুন বইয়ের বার্তা জানালেন এ প্রকাশকরা। সম্প্রতি বেশ কিছু তরুণরা ভালো লিখছেন এবং তারা তাদের নিজস্ব পাঠক তারা তৈরি করেছে। বিশেষ করে আমাকে সাদাত হোসাইনের কথা বলতেই হয়। তাকে ঘিরে কিন্তু বইমেলায় একটা ভিড় হয়, তার অটোগ্রাফের জন্য একটা লাইন হয়। এদিকে শুক্রবার সকালে অমর 21 বইমেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় তিনি জানান, সিসিটিভির মাধ্যমে সমগ্র বইমেলা পর্যবেক্ষণ করা হবে, থাকবে সর্বক্ষণ পুলিশ। বইমেলায় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করতে পুলিশ প্রস্তুত আছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাইরেও র্যাব, সিটি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, গোয়েন্দা বাহিনীর লোকেরা সার্বক্ষণিকভাবে তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা ব্যবস্থায় আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। সবার অংশগ্রহণে উৎসব মুখর হয়ে উঠবে বইমেলা, আশা আয়োজকদের। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। আজ পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। শেষ দিনে উপচে পড়া ভিড় ক্রেতা দর্শনার্থীর। বিভিন্ন পণ্যে দেয়া হয়েছে বিশেষ ছাড়। এ নিয়ে আরো জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাদিস সাদ। সাদ, শেষ দিনে মেলায় বেচা কেনা কেমন দেখছেন এবং কি বলছেন ক্রেতা বিক্রেতারা? আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আজ কিন্তু পর্দা নামছে 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার। সেই সঙ্গে সমাপনী দিন, একই সঙ্গে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মেলা প্রাঙ্গণে কিন্তু ক্রেতা সাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমি যদি আশপাশটা একটু দেখাতে চাই, আশেপাশে কিন্তু ক্রেতা সাধারণের উপচে পড়া ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই কিন্তু বাণিজ্য মেলায়। একই সঙ্গে বিক্রেতারা যেটি বলছেন তারা হচ্ছে যে আজ সমাপনী দিন হিসেবে বেশ কিছু পণ্যে হচ্ছে যে বিশেষ ছাড় দিচ্ছেন। সেই সঙ্গে আমি যদি একটু বলি যে বাই ওয়ান গেট ওয়ান বা হচ্ছে যে 30%, 40% এরকম করে তারা কিন্তু বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছেন। একই সাথে ক্রেতারা যেটি বলছেন তারাও এখানে আসতে পেরে খুশি যে তারা হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় পণ্য সহ বিভিন্ন পণ্য কিন্তু ছাড়ের মাধ্যমে কিনতে পারছেন। আমি যদি একজন একটু কথা বলতে চাই, আচ্ছা আপনি আজকে সমাপনী দিনে বাণিজ্য মেলায় এসে কেমন লাগছে? আজকে বাণিজ্য মেলায় এসে খুব ভালো লাগছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক কম, যেগুলো আমরা যেমন খেলনা, তারপরে হলো কোট কিংবা আরো যে হাড়ি পাতিল, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক কম। এবং মেলার ভিতরে লক্ষ লক্ষ মানুষ আসার পরও একটা ডিসিপ্লিন আছে। ডিসিপ্লিনের ভিতরে আমরা খুব ভালো আছি। পরিবার নিয়ে মেলার ভিতরে অনেক সুন্দরভাবেই চলাফেরা করতে পারতেছি। যেমনটি শুনতে পাচ্ছেন, তিনি যেটি বলছেন তিনি কিন্তু মেলার ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন। আমি যদি আরেকজন
দর্শনার্থীর সাথে একটু কথা বলতে চাই। কেমন লাগছে তোমার মেলায় এসে? আমার মেলায় এসে অনেক ভালো লাগছে। কি কিনেছো তুমি মেলায় এসে? আমি এখন পর্যন্ত কিছু কেনা হয় নাই, আমি বাবার সাথে এসেছি। যেমনটি শুনতে পাচ্ছেন, তিনি কিন্তু তার বাবার সঙ্গে এসেছেন মেলা দেখতে। আমি যদি আরো কিছু দর্শনার্থীদের সঙ্গে একটু কথা বলতে চাই যে কেমন লাগছে আপনার মেলায়? মেলায় এসে অনেক ভালো লাগছে। মেলার পরিবেশটা, ডিসিপ্লিনটা সুন্দর ছিল। কি কি পণ্যে ছাড় পাচ্ছেন বলে আপনারা? এখানে অনেক প্যাভিলিয়ন ছিল, বিভিন্ন প্যাভিলিয়ন থেকে বিভিন্ন ধরনের জিনিসের ছাড় পাচ্ছি। তো এই ছিল আসলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আমার কাছে সর্বশেষ। এক কথায় বলা যায় শেষ মুহূর্তে এসে কিন্তু জমজমাট বাণিজ্য মেলা, ক্রেতা বিক্রেতাদের হাত ডাকে কিন্তু মুখর এবার 29তম আন্তর্জাতিক ঢাকা বাণিজ্য মেলা। আপনাকে ধন্যবাদ। বাণিজ্য মেলা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাদিস সাদ। ছুটির দিনে রাজধানীর বাজারে দাম বাড়তি তেলের, তবে কমেছে শীতকালীন সবজি সহ মুরগির দাম। এদিকে সব ধরনের শীতকালীন সবজির দামও কম। চাল ও মুদি পণ্যের বাজারে রয়েছে উচ্চ মূল্যে স্থিতিশীল। বিস্তারিত ফাহিম ইউসুফের প্রতিবেদনে। রাজধানীর কাঁচা বাজারে নিত্যপণ্যের দামে বইছে সুবাতাস। কমেছে সব ধরনের সবজির দাম। বেশিরভাগ সবজি মিলছে 20 থেকে 25 টাকায়। শাকের আটিও বিক্রি হচ্ছে 5 টাকার কমে। এই যে আমরা দেখেন না যে বই হয়েছি, কাস্টমার নাই, হস্তা অনেক কাস্টমার নেই। আবার যদি দাম হইতো ঠিকই সব কাস্টমার উঠতে পারতো। দাম কম অনেক, কোনো কাস্টমারই নেই। শুক্রবার বাজার দেখেন দোকানদাররা কিভাবে বই হয়েছে। সবজির পাশাপাশি দাম কমেছে মুরগির। সপ্তাহ ব্যবধানে ব্রয়লার ও সোনালী মুরগির কেজি প্রতি দাম কমেছে 10 টাকা। গরু ও খাসির মাংস মিলছে আগের দামেই। তবে মাছের বাজারে কিছুটা উত্তাপ ছড়াচ্ছে ইলিশের দাম। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে 2200 টাকায়। সোনালী মুরগি গত সপ্তাহ ছিল 310 টাকা 320 টাকা, এই সপ্তাহে আপনার 290 টাকা 300 টাকা, প্রতি কেজিতে 15 টাকা 20 টাকা কমছে। আপনার ব্রয়লার মুরগি হলো 185 টাকা থেকে 190 টাকা, ব্রয়লার 200 টাকা ছিল। আর আপনার দেশি মুরগি হলো 550 ছিল, এখন 530 টাকা। ইলিশ মাছের এখন সিজন না, আনসিজন, এই জন্য একটু ইলিশ মাছের দামটা একটু বেশি আছে। তবে বাজারে দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট। যাও আছে সেগুলো বিক্রি হচ্ছে গায়ের মূল্য থেকে বাড়তি দামে। এতে বাজারে এসে ভোক্তারা পড়ছেন বিপাকে। একমাত্র ভোজ্য তেলটা নিয়ে কারচুপি। কোম্পানিরা দিচ্ছে না, ডিলারও দিচ্ছে যা মনে করেন গায়ের রেট। যেমন 852 টাকা কিনা 850 টাকা কিনে আনি, এরপরে লেবারে দিতে 2 টাকা। 852 টাকা কিনে আনি কত বেচুম? কাস্টমারের সাথে আমাদের সাথে বহুত ঝগড়া বিতর্ক। তেলটাই আমি ভোজ্য তেলটার দাম আমি অতিরিক্ত দেখতে পাচ্ছি, এবং যেটা চাচ্ছি সেটা আবার পাচ্ছি না। মার্কেটে সকল ব্র্যান্ডের তেল পাওয়াও যাচ্ছে না। চালের বাজারও চড়া। মিনিকেট ও নাজিরশাইলে প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। গেল এক মাসে চিকন চালের দাম বেড়েছে 8 থেকে 12 টাকা পর্যন্ত। গত এক মাস যাবতে চালের দাম অনেক বেশি বাড়ার পরে যায় সরকার বিভিন্নভাবে আমদানি করছে বা সরকার মনিটরিং করছে, করার পরে যায় মনে করেন বাজারটা স্থিতিশীল অবস্থা আছে, দাম বাড়ছে না কমছে না। অন্যান্য নিত্যপণ্যের দাম অপরিবর্তিত থাকলেও ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ক্রেতারা। মুদিদোকানে যে অবস্থা হয়েছে বর্তমানে, কেজিতে 10 টাকা 20 টাকা সব মাল বাড়তে আছে। এখন এগুলা কমানো কিভাবে কমান যায় এটা সরকারের দেখার উচিত বর্তমানে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। দেশে প্রায় সব অঞ্চলেই সারের সংকট দেখা দিয়েছে। এতে কৃষকের এখন নাভিশ্বাস ওঠার উপক্রম, যদিও কৃষি কর্মকর্তা ও ডিলারদের মুখে ভিন্ন সুর। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সারের চাহিদা তীব্র হবে এমন পরিস্থিতি সরকারের কাছে যা মজুত আছে তা চাহিদার তুলনায় খুবই কম। অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে সার সংকটের নেপথ্যে কৃষি সচিবের ইন্ধন আছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আলু রোপণের মৌসুমে কৃষককে বেশি দামে কিনতে হয়েছে সার। অনেকে সারের সংকুলন করতে না পেরে অন্য ফসল চাষ করেছেন। সার সংকটে সামনে বড় মৌসুমে আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা কৃষকের মাঝে। জানা যায়, আমদানির জন্য অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় বেশ কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান সার সরবরাহ করেনি বলে অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। গুঞ্জন আছে এর নেপথ্যে কলকাঠি নেড়েছেন কৃষি সচিব মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান, যিনি বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের অন্যতম সমন্বয়ক ছিলেন। তবে কৃষি বিভাগ ও ডিলারদের দাবি পর্যাপ্ত সরবরাহ আছে সারের। সার সহ সকল প্রকার কৃষি উপকরণের প্রাপ্যতা নিয়ে কোনো সমস্যা নেই। সকল প্রকার উপকরণ প্রাপ্তিতে কৃষকদের সহযোগিতা করে আসছে।
কৃষকরা একটা টেনশনে আছে বা ডিলারদের মধ্যে একটা সংকট, এরকম কোনো আসলে নিউজ নেই। আমাদের কাছে সরবরাহ স্বাভাবিক রয়েছে। বিএডিসি থেকে যে নন ইউরিয়াগুলো আমরা নিয়ে থাকি, বিএডিসি গুদামে ঘাটতি থাকার কারণে আমরা নিয়মিতভাবে পাচ্ছি না। এখানে অনেক সময় আমাদের ডিও কাটা আছে কিন্তু মাল ডেলিভারি হচ্ছে না, মালটা নিতে 5 দিন 7 দিন দেরি হচ্ছে। যদি এইভাবে যদি বিএডিসি মালটা অনিয়মিত হয়ে যায় তাহলে হয়তো একটা সংকট দেখা দিতে পারে। যদিও তাদের দাবির সঙ্গে মিল নেই মাঠের। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো থেকে ডিলারদের মেসেজ দিয়ে বলা হয়েছে সার কম উত্তোলনের টাকা জমা দিতে। কৃষকও ঘুরছেন সঠিক দামে সার পেতে। ডিএপি, পটাশ, সার বস্তাপতি 200, 250, 300 টাকা পর্যন্ত বেশি লাই। লিলে সার দোকানের থেকে বাড়ায় 200 থেকে 250 টাকা বাড়তি। যে ধান আমরা লাগাবো বা নিরান খুরান করবো, এরপর হয়তো সার ফসফেটের দাম আবার বাড়তি করে দিতে পারে। কৃষি অফিসাররা আসে মানে দেখে না, ইন্ডিকেট করে, এজন্য মানে সাধারণ কৃষকের পুষে না, খালি অবশ্যই করতে হবে এজন্য করে। ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত দেশে সারের চাহিদা সবচেয়ে বেশি থাকে। এ সময়ে আমদানি, বিতরণ ও মজুত পরিস্থিতি নাজুক হলে তার প্রভাব পড়বে উৎপাদনে, বলছেন অর্থনীতিবিদরা। উপকরণগুলোর মধ্যে যদি কোনো ঘাটতি থাকে অথবা সরবরাহ শ্রেণীর মধ্যে যদি কোনো বিশৃঙ্খলা ঘটে তাহলে উৎপাদনটা বাধাগ্রস্ত হবে। কারণ এই উৎপাদনের জন্য সময় মতো সার, ঔষধ সহ অন্যান্য উপকরণগুলো দেওয়া জরুরি। তবে সার সংকট ও অভিযোগের বিষয়ে কথা বলতে কৃষি সচিব এমদাদুল্লাহ মিয়ানের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। মেসেজ পাঠানো হলেও দেননি তার জবাব। দেশে মোট রাসায়নিক সারের 70%-রও বেশি ব্যবহৃত হয় শুধু বোরো ও রবি মৌসুমে। সরকারের কাছে থাকা সারের প্রয়োজনীয় যোগান উদ্বেগ তৈরি করেছে। সার না পেলে কৃষি উৎপাদন ব্যাহত ও এর ফলে দেশব্যাপী খাদ্য সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দেখছেন সংবাদ সন্ধ্যা।